নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন সুমিত কুমার বর্ধনের লেখা মৃতের মৃত্যু। শুরু হচ্ছে আজকের গল্প সুমিত কুমার বর্ধনের মৃতের মৃত্যু। ইতালির আল্পস পর্বতের পাদদেশে একটা হ্রদ, নাম লাগো ডি গার্ভা। চারিদিকে ঘিরে রয়েছে মনোরম দ্রাক্ষাকুঞ্জ নিয়ে দাঁড়িয়ে ছোট ছোট পাহাড়। তাদের ছায়া পড়ে হ্রদের সুনীল জলরাশির বুকে। মৃদুমন্দ বাতাস, কখনো বা শিশুর হাসির মতো জলের গায়ে ছোট ছোট টোল ফেলে ছুটে যায় হ্রদের বুকের ওপর দিয়ে। চারপাশের প্রকৃতির স্নিগ্ধ শান্ত রূপ মনে এনে দেয় এক নিবিড় প্রশান্তি। তাই বোধ হয় দলে দলে লোক প্রায়ই ওখানে ছুটে আসে অবসর বিনোদনের লোভে, এই অসামান্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। হ্রদের ধারে ছোট্ট শহর রিভা। অধিবাসীরা শ্রমপটু, মাথার ঘাম পায়ে ফেলে খেতে তাদের বিন্দুমাত্র আপত্তি নেই। অতিথি পরায়ণ বলেও তাদের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। গল্পের শুরু এই রিভাতে 1954 সালে গ্রীষ্মকালে। একদল গাঁইতি কোদাল চালাচ্ছে একদল শ্রমিক। শহরের বাইরের মাটির উপর একখানা খানা খোঁড়া হবে এখানে, ধবাধব শব্দে। তাই কোদালগুলো উঠছে নামছে। সহসা একজন শ্রমিকের বেলচা ঠক করে কি একটা শক্ত জিনিসে আঘাত করল। অন্য কেউ হলে হয়তো জিনিসটাকে পাথর ভেবে আবার বেলচা চালাতো, কিন্তু ইতালির এ অঞ্চলের শ্রমিকরা অতটা নির্বোধ নয়। তারা জানে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এই ইতালির মাটিতে এখনো লুকিয়ে আছে বহু পুয়ারা কীর্তি। তাছাড়া আগের বছরই রিভা থেকে পাওয়া গেছে কিছু রোমান আমলের মুদ্রা আর পাত্র। সুতরাং মাটির অভ্যন্তরে লুকিয়ে থাকা জিনিসটার ওপর বেলচা দিয়ে আঘাত না করে ধীরে ধীরে মাটি সরাতে লাগলো শ্রমিকটি। ধৈর্য নিয়ে খানিকক্ষণ কাজ করার পর দৃষ্টিগোচর হলো বস্তুটি। শ্রমিকদের ডেকে আনলো সে জিনিসটা দেখানোর জন্য। জিনিসটার উপরটুকু দেখা যাচ্ছে নানা রকম কারু কাজ করা সেখানে। পাথরের তৈরি বলেই মনে হয়, রোমান আমলের বলে মনে হচ্ছে না, মন্তব্য করলো একজন শ্রমিক। অন্যেরা নিচু হয়ে মনোযোগ দিল মাটি সরিয়ে জিনিসটাকে মুক্ত করার জন্যে। মিনিট 10 পরিশ্রম করবার পর বেরিয়ে এলো বস্তুটি। ফুট কয়েক লম্বা একটি পাথরের তৈরি শবাধার। সন্তর্পণে শবাধারের ঢাকনাটা টেনে দেখলো প্রথম শ্রমিকটি, কিন্তু বহু শতাব্দীর ধুলো কাদা ঢাকনার মুখে জড়ানো। তাই ঢাকনার জোরের মুখে বুঝিয়ে সে আটকে ফেলা ধুলো কাদাইটা সরিয়ে সেটা একটুও নড়ল না। নিরাশ হলো না তবুও শ্রমিকটি। বেলচার কানা দিয়ে জোরে মুখে থেকে ধীরে ধীরে চেঁচে ফেললো সবটুকু কাদামাটি। এবার আলগা হলো ঢাকনা। অন্য একজন শ্রমিক ধরল ঢাকনার অন্য দিকটা। তারপর দুজনে মিলে ধরাধরি করে খুলে ফেললো সেটিকে।
বহু বহু শতাব্দী পরে আবার সূর্যালোক স্পর্শ করল সভাধারের অভ্যন্তর। শ্রমিকরা সাগ্রহে ঝুঁকে পড়ল তা ভালোভাবে দেখার জন্য। শ্রমিকদের কৌতূহল যেন আরো বেড়ে গেল। এ ধরনের পুরনো কোনো সভাধারের মধ্যে মানুষ যা দেখবে বলে আশা করতে পারে তাই ছিল অস্থি সর্বস্ব একটি নরকঙ্কাল। তা দেখে আদৌ কোনো প্রতিক্রিয়া হলো না শ্রমিকদের মনে, কিন্তু প্রত্যেকেই বিস্ময়ে হতবাক অন্য একটি বিষয়ে। কঙ্কালটি মস্তকহীন, সভাধারের মধ্যেও কোনো চিহ্ন নেই লুপ্ত মাঠাদির। মুখ চাওয়াচাই করল শ্রমিকরা। কফিনটা রোমান যুবকের বলেই মনে হচ্ছে, কিন্তু লোকটার মাথাটা গেল কোথায়? এরকম একটা খাপছাড়া জায়গাতেই বা কেন কবর দেওয়া হয়েছিল লোকটাকে? টেলিফোনে খবর গেল কর্তৃপক্ষের কাছে। প্রায় 1 ঘন্টা বাদে রিভার মিউজিয়াম থেকে লোক এসে সাবধানে তুলে নিয়ে গেল কফিনার কঙ্কালটিকে। সেদিন রাতের মধ্যে সারা শহরে ছড়িয়ে গেল এই অদ্ভুত আবিষ্কারের খবর। শহরের প্রত্যেকটি লোকের মনে জাগল সেই একই প্রশ্ন, শবদেহের মাথা কোথায় গেল? প্রত্যেকে সাগ্রহে প্রতীক্ষা করতে লাগলো কোনো বিশেষজ্ঞের মতামতের জন্য। স্থানীয় প্রত্নতাত্ত্বিকেরা অবশ্য খুব তাড়াতাড়ি জানিয়ে দিলেন যে সমাধিটি নিশ্চিতভাবে রোমান আমলের এবং কম করে 1000 বছরের পুরনো। কিন্তু হারানো মাথার রহস্য ভেদ করতে তাদের যথেষ্ট বেগ পেতে হলো। কফিনের চেহারা দেখে একথা মনে হয় না যে কোনো কালে কোনো দুষ্ট লোক কফিন খুলে মুন্ডুটা চুরি করেছে, বরং এমনই জরাজীর্ণ রূপ সেই কফিনের যে মনে হওয়া স্বাভাবিক 1000 বছরের মধ্যে তাতে আর কখনো মানুষের হাত পড়েনি। তবে অনেক ভেবে চিনতে সমাধানের একটা সূত্র বের করলেন ঐতিহাসিকেরা। সেকালে কোনো রোমান সৈন্য কোনো গুরুতর অন্যায় করলে তাকে শাস্তি দেবার একটা অদ্ভুত প্রথা ছিল। প্রথমে অপরাধীর মুন্ডু ছেদ করা হতো, তারপর মুন্ডুহীন দেহটিকে কবর দিয়ে মুন্ডুটিকে খুঁটিতে পুঁতে রাখা হতো কোনো প্রকাশ্য জায়গায়। সবার চোখের সামনে একটু একটু করে পচে ক্রমে বীভৎস রূপ ধারণ করত সেই মুন্ডুটি। যেন নীরবে হুঁশিয়ার করত সবাইকে, ওহে বাড়াবাড়ি করো না, তাহলে তোমারও এই দশা হবে। ঐতিহাসিকরা বললেন আবিষ্কৃত কঙ্কালটিও বোধহয় এইরকম কোনো হতভাগ্যের সমাধান হলো রহস্যের। প্রত্নতাত্ত্বিকেরা এবার ঠিক করলেন সমাধার আর কঙ্কাল রাখা হবে মিউজিয়ামে, দর্শকদের দৃষ্টির সামনে। ধীরে ধীরে সযত্নে পরিষ্কার করা হলো সমাধারটিকে। গা থেকে চেঁচে ফেলা হলো মাটির শেষ চিহ্নটুকু। অস্থিগুলি একসঙ্গে ভালোভাবে জোড়া হলো তার দিয়ে। তারপর কঙ্কালটিকে রাখা হলো মিউজিয়ামের প্রধান হলঘরে। খালি সমাধারটির ঢাকনা বন্ধ করে রাখা হলো কঙ্কালের পাশেই। কয়েকদিন ধরে টুরিস্টরা তো বটেই, স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে লাগলো এই অভিনব প্রদর্শনী দেখার জন্য। ইতালির বহু পত্রিকা আর সংবাদপত্রেও ছাপা হলো অদ্ভুত সব ঘটনা। মিউজিয়ামের কিউরেটর বেশ দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ।
রোজ সকালে অন্যরা আসার আগেই মিউজিয়ামে চলে আসেন, থালা টালা খোলেন, সব ঠিকঠাক আছে দেখে তারপরই অনুমতি দেন। কাছেই থাকেন, সকাল সকাল আসতে কোনো অসুবিধা হন না। সেদিন সকালেও তিনি সবার আগেই এসেছেন, তালা খুলেছেন, কিন্তু প্যাসেজ দিয়ে হল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই বিস্ময়ে, তার আতঙ্কে তার দৃষ্টি বিস্ফারিত হলো। কঙ্কালের পাশে রাখা সমাধারটির ঢাকনা খোলা। ত্রস্ত পদে এগিয়ে গেলেন ঘরের ভিতরে। যা দেখলেন তাতে বিস্ময় বাড়ল, বই কমল না। একেবারে চরম বিশৃঙ্খলা অবস্থা। ঘরময় ছত্রাকার হয়ে পড়ে আছে টুকিটাকি জিনিসপত্র। মরিচ পাত্রগুলো কে যেন তাদের স্ট্যান্ড থেকে এদিক ওদিক সরিয়ে রেখেছে। দেওয়ালে ঝোলানো অস্ত্র শস্ত্রগুলো কেউ কে যেন মাটির উপর ছুঁড়ে ফেলেছে। কিন্তু সঙ্গে আর একটা জিনিস দেখে শিউরে উঠলেন তিনি। লোহার প্রেমে ভর দিয়ে কঙ্কালটা তখনও দাঁড়িয়ে, সেটা যেন সামনের দিকে ঈষৎ ঝুঁকে পড়েছে। শেষ হলো আজকের প্রথম পর্ব। ধন্যবাদ।